নারায়ণগঞ্জের এক বাসিন্দা অর্পণ আর তার এক বন্ধু ছিল রাকেশ নামে ও তার ভাই নিলয়। তাদের সেই গ্রামে গত 1-2 বছর ধরে তারা এক মরণ রোগে ভুগছিল। সেই রোগের কারণে সব মানুষ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল তাদের শরীর থেকে রক্ত চুষে খেয়ে নিচ্ছে এবং তাদের সেখানেই মৃত্যু হয়ে যাচ্ছিল। একদিন ওই 3 বন্ধু মিলে ডিসাইড করে তারা এই রহস্য ভেদ করবে এবং তারা এক তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক তাদের বলে এইটা হচ্ছে এক ডাইনির অভিশাপে। তাই তারা আর বেশি দেরি না করে তাদের গ্রামের শেষ প্রান্তে সেই অভিশপ্ত বাড়ির দিকে রওনা দেয়। তারা হাঁটতে হাঁটতে সে বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। এই অভিশপ্ত ডাইনির গল্প আমাদের জীবনটা তো দুর্বিষ করে তুলেছে। আজ আমরা এই রহস্য শেষ করবই। ভাইয়া, এখানে কি আসা আমাদের ঠিক হয়েছে? সবাই বলে এখানে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। আমাদের ভয় পেলে চলবে না নিলয়। যদি সত্যি এখানে কোনো ডাইনি থেকে থাকে তাহলে আমরা তার মুখের সম্মুখীন হব। এরপর তারা ঘরের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতে না ঢুকতেই বাইরে থেকে ঠান্ডা বাতাস বইতে লাগলো। ঘরে সব কিছুই ধুলোতে ভরা, দেয়ালগুলোতে ফাটল ধরেছে আর জানলা দিয়ে বইছে ঠান্ডা হাওয়া। তোরা কি চাষটা কি বলতো? কেন আবার ঘরে ঢুকেছিস? তারা সেখানেই থমকে দাঁড়ায় আর তাদের চোখ বড় বড় হয়ে যায়। সবাই আশেপাশে তাকিয়ে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। এটা এটা কি কথা বলছে? ডাইনি, আমরা তোমার কাছে এসেছি। তুমি কেন এত বছর ধরে আমাদের গ্রামকে অভিশপ্ত করে রেখেছো? কেন ডাইনি, কেন অভিশপ্ত করে রেখেছো বলো? আমার অভিশাপ কেউ ভাঙতে পারবে না। আমার ক্ষমতা তোদের কল্পনার বাইরে। তারা ঘরের ভেতরে আরো গভীরে ঢোকে। তাদের চারপাশ অন্ধকার হয়ে আসছে। হঠাৎ একটা অদ্ভুত ঘ্রাণ ভেসে আসে তাদের নাকে, আর ঠিক তখনই তাদের ঘরের চারদিকে কুয়াশায় ঢেকে যায়। ঘরের কোণ থেকে একটা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে, আর ঠিক তখনই ডাইনিটার আসল রূপে প্রকাশিত হয়। তোরা আমায় দেখতে চেয়েছিলিস, তাই না? এবার দেখ আমাকে, মন ভরে দেখ। তখন ওদের সামনে কুয়াশা ভেদ করে এক ডাইনি বেরিয়ে আসে। তার চেহারা ছিল অস্পষ্ট আর বিকৃত। তার চোখগুলো লাল আর চুলগুলো উড়ছে। তার হাতে রয়েছে একটা পুরনো জাদুকাঠি। এটা কি সত্যি ভাইয়া? আমরা কি করব? আমাদের জানতেই হবে কেন সে আমাদের গ্রামকে অভিশাপ দিয়েছে। তার পেছনের কারণটা আমাদের বের করতেই হবে। তুই কেন আমাদের গ্রামকে অভিশাপ দিয়েছিস? তুই বল, এত বছর ধরে কেন কষ্ট দিচ্ছিস আমাদের সবাইকে? ডাইনি তারা হাত তুলে জাদুমন্ত্রের মতো কিছু বলছে। ঠিক তখনই ঘরটা কাঁপতে শুরু করে আর সব কিছু ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়। তখন শুধু ডাইনির চোখ দুটো জল জল করছে, সেটাই খালি দেখা যাচ্ছে। অনেক আগের কথা, তোদের পূর্বপুরুষ আমায় এই বাড়িতে আগুনে পুড়িয়ে মেরেছিল। শুধুমাত্র ক্ষমতার জন্য আমি এই প্রতিশোধ নিতে এসেছি। আমার অভিশাপ এই বাড়িতে ছড়িয়ে পড়েছে। তোমার প্রতিশোধ শেষ করার জন্য কি করতে হবে আমাদের? আমার আত্মা মুক্তি চাই। তোদের পূর্বপুরুষের রক্তের একজনকে আমার দিতে হবে, তবেই আমি শান্তি পাবো। টিপটির হাসি নিয়ে ডাইনি তখন সামনের দিকে এগিয়ে আসে। অর্পণ তখন ধীরে ধীরে পেছু হাঁটতে থাকে নিলয়ের হাত ধরে। না, আমরা কাউকে তোমার হাতে ছেড়ে দেবো না। অর্পণ, এর অন্য কোনো উপায় নেই, আমাদের কিছু করতেই হবে। অর্পণ ডাইনির সামনে গিয়ে থমকে দাঁড়ায়। তার চোখের দৃঢ়তা, যদিও মুখে আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি আমার ভাইকে তোমার হাতে ছেড়ে দেবো না। যদি তুমি আত্মা চাও তাহলে আমাকে নাও।
কি সত্যি ত্যাগ স্বীকার করতে চাস? তোর জীবন নিলেই আমার শান্তি হবে। ডাইনি তার হাত অর্পণের দিকে বাড়িয়ে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে রাকেশ পেছন থেকে একটা পুরনো বই খুঁজে পায়, যেখানে ডাইনির মুক্তির একটা মন্ত্র লেখা আছে। অর্পণ থাম, আমি একটা মন্ত্রের বই পেয়েছি, এটা হয়তো তাকে শান্ত করতে পারবে। রাকেশ সেই মন্ত্রের বই পড়তে শুরু করে, আর ডাইনি চিৎকার করতে থাকে। তার চিৎকারে পুরো ঘর কাঁপতে থাকে, আর বাতাসে ঝোড়ো হাওয়া বইতে থাকে। তোরা তোরা আমাকে ঠকাতে পারবি না, তোরা কেউ বাঁচতে পারবি না। কিন্তু রাকেশ মন্ত্রটি শেষ করার সাথে সাথে ডাইনিটার শরীর ধীরে ধীরে ভেঙে কুয়াশাতে পরিণত হতে থাকে। তার অস্তিত্ব আওয়াজের সঙ্গে মিলিয়ে যায়। সব কিছু শান্ত হয়ে যায়, ঘর থেকেও কুয়াশা মিলিয়ে যেতে থাকে। নিলয় ধীরে ধীরে উঠে দাঁড়ায়। অর্পণ আর রাকেশ চারদিকে অবাক হয়ে দেখে। আমরা কি বেঁচে আছি? শেষ পর্যন্ত আমরা বেঁচে গেছি। ডাইনি দেখ, চিরকালের মতন চলে গেছে, এখন আর এই গ্রামে কেউ অভিশাপ দিতে পারবে না। তখন তারা তিনজন ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে আসে, আর তারা পেছনে ফেলে আসে সেই ভয়ানক বাড়ি।